ইতিহাসের পাতায় এমন কিছু গল্প থাকে যা শুধু তলোয়ার বা বাহুবলের জোরে লেখা হয়নি, বরং লেখা হয়েছে তীক্ষ্ণ বুদ্ধি, অবিশ্বাস্য ধৈর্য আর একেবারে নিখুঁত পরিকল্পনা দিয়ে। আজ আমরা ঠিক এমনই এক যাত্রার কথা বলবো, যেখানে একজন সাধারণ শিক্ষকের একটা প্রতিজ্ঞা জন্ম দিয়েছিল এক বিশাল সাম্রাজ্যের। শুধু একবার ভাবুন তো, মগধের ক্ষমতাশালী রাজা ধনানন্দের রাজসভায় সবার সামনে অপমানিত হয়ে একজন শিক্ষক এই সাংঘাতিক প্রতিজ্ঞা করছেন, আর এই একটা কথাই কিন্তু ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তক্ষশিলার একজন ব্রাহ্মণ শিক্ষক আচার্য চাণক্য, তার এই প্রতিজ্ঞাটা কিন্তু হঠাৎ করে রেগে গিয়ে বলা কোনো কথা ছিল না। না, এটা ছিল একটা নতুন যুগের পূর্বাভাস, যা শুরুটা হয়েছিল একটা ভয়ঙ্কর অপমানের প্রতিশোধ নেওয়ার সংকল্প থেকে। চাণক্য খুব ভালো করেই জানতেন যে এত বড় একটা কাজ একা করা সম্ভব না। তার এমন একজনকে দরকার ছিল যার মধ্যে সাহস আর নেতৃত্বের গুণ দুটোই থাকবে। আর তিনি তাকে খুঁজেও পেয়েছিলেন, এক সাধারণ কিন্তু সাহসী কিশোর যার নাম ছিল চন্দ্রগুপ্ত। কিন্তু ভাবছেন কি এর পরই যুদ্ধ শুরু হয়ে গেল? না, এখানেই চাণক্যের পরিকল্পনার আসল চমক। তিনি প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে যাননি, বরং অসীম ধৈর্য ধরে চন্দ্রগুপ্তকে ভবিষ্যতের সম্রাট হিসাবে গড়ে তোলার জন্য নিয়ে গেলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে। 7 থেকে 8টা বছর, ভাবা যায় এই দীর্ঘ সময় ধরে চাণক্য নিজে হাতে চন্দ্রগুপ্তকে তৈরি করেছিলেন। এখান থেকেই বোঝা যায় তার পরিকল্পনা কতটা গভীর ছিল। তিনি আসলে শুধু একজন যোদ্ধা বানাচ্ছিলেন না, তিনি একজন সম্রাট তৈরি করছিলেন। কি কি শেখানো হয়েছিল তাকে? রাজনীতি, কূটনীতি, যুদ্ধবিদ্যা, রণকৌশল, মানে একটা সাম্রাজ্য চালাতে যা যা লাগে তার সব কিছু। এই কঠোর শিক্ষাই এক সাধারণ কিশোরকে এমন এক নেতায় পরিণত করেছিল, যিনি একটা গোটা সাম্রাজ্য শাসন করার জন্য পুরোপুরি তৈরি ছিলেন। তবে সব পরিকল্পনা কি আর প্রথমবারে সফল হয়? তাদের ক্ষেত্রেও হয়নি। তারা সরাসরি মগধের কেন্দ্র অর্থাৎ রাজধানী পাটালিপুত্রে আক্রমণ করে বসলেন আর হেরেও গেলেন। কিন্তু এই হারটাই তাদের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল। আর এই পরাজয় থেকেই জন্ম নিল চাণক্যের সেই বিখ্যাত গরম খিচুড়ি নীতি। ব্যাপারটা কি? খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর। যেমন ধরুন, গরম খিচুড়ির বাটি তো আর মাঝখান থেকে খাওয়া শুরু করা যায় না, তাই না? পাশ থেকে একটু একটু করে ঠান্ডা করে খেতে হয়। ঠিক সেভাবে একটা শক্তিশালী সাম্রাজ্যকে হারাতে হলে সরাসরি তার রাজধানীতে আক্রমণ করাটা বোকামি। আগে তার চারপাশের দুর্বল জায়গাগুলো দখল করে নিতে হয়। ব্যাস, শিক্ষা নেওয়া হয়ে গেল। এবার শুরু হলো আসল খেলা। এবার শুধু সামরিক শক্তি নয়, তার সাথে যুক্ত হল চাণক্যের সেই অবিশ্বাস্য রাজনৈতিক আর মনস্তাত্ত্বিক কৌশল। নন্দবংশকে ভেতর থেকে ভেঙে ফেলার পরিকল্পনা শুরু হয়ে গেল। আর এই পরিকল্পনার মূল অস্ত্র ছিল তার সেই বিখ্যাত চতুর্মুখী নীতি, সাম, দান, দণ্ড, ভেদ, যা আজও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা পড়ে। আসুন একটু সহজ করে বুঝি। প্রথমটা হলো সাম, মানে আলোচনার মাধ্যমে মিত্র তৈরি করা। তাতে কাজ না হলে দান, মানে টাকা বা পদের লোভ দেখিয়ে কাউকে নিজের পক্ষে আনা। যদি তাতেও না হয়, তখন আসত দণ্ড, মানে সরাসরি বলপ্রয়োগ। আর সবচেয়ে মারাত্মক অস্ত্রটা ছিল ভেদ, মানে শত্রুর দলেই বিভেদ তৈরি করে দেওয়া, যাতে তারা ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ে। এই নীতি প্রয়োগ করেই তিনি নন্দ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। এবং অবশেষে সেই দিনটা এলো। একদিকে চাণক্যের সেই ক্ষুরধার বুদ্ধি, আর অন্যদিকে চন্দ্রগুপ্তের সেই অসীম বীরত্ব। এই দুইয়ের মিলনে ধনানন্দের বিশাল সেনাবাহিনীও আর টিকতে পারল না। আর এভাবেই পতন হল নন্দবংশের। পাটালিপুত্রের সিংহাসনে চন্দ্রগুপ্তকে বসিয়ে জন্ম নিল ভারতের প্রথম অখণ্ড সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। অবশেষে চাণক্যের সেই ভীষণ প্রতিজ্ঞা পূর্ণ হল। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? সম্রাট তো সিংহাসনে বসে পড়লেন, তাহলে চাণক্যের কাজ কি ফুরিয়ে গেল? না, তার দূরদৃষ্টি ছিল আরও অনেক গভীর। না, একেবারেই না। আর এরপর তিনি যা করেছিলেন তা শুনলে অবাক হতে হয়। নতুন সম্রাটকে গুপ্ত হত্যার হাত থেকে বাঁচানোর জন্য তিনি এক অবিশ্বাস্য উপায় বের করেন। তিনি প্রতিদিন চন্দ্রগুপ্তের খাবারে অল্প পরিমাণে বিষ মিশিয়ে দিতেন। কেন? যাতে ধীরে ধীরে সম্রাটের শরীর সব ধরনের বিষের বিরুদ্ধে একটা স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তৈরি করে নিতে পারে। তাহলে দেখুন, এই পুরো গল্পটা কিন্তু শুধু একটা সাম্রাজ্য জয়ের কাহিনী নয়। এটা আসলে প্রমাণ করে যে একজন শিক্ষকের সঠিক পথ দেখানো, তার দূরদৃষ্টি আর নিখুঁত পরিকল্পনা কিভাবে এক সাধারণ কিশোরকে অখণ্ড ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটে পরিণত করে দিতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, সত্যি কি একজন মানুষের একটা প্রতিজ্ঞা গোটা ইতিহাসকে নতুন করে লেখার ক্ষমতা রাখে? চাণক্য আর চন্দ্রগুপ্তের এই অবিশ্বাস্য কাহিনী তো সেদিকে ইঙ্গিত দেয়, তাই না?